আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। আর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রধান কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতি 2024-2025 তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি জানান, বাজেট বাস্তবায়ন যে সরকারই করুক, প্রাতিষ্ঠানিক সক্ষমতা থাকলে বাস্তবায়নের সমস্যা হবে না। বাজেট ঘাটতি, ঋণ নির্ভরতা ও মুদ্রাস্ফীতির মতো সমস্যা অর্থনীতিকে চাপে ফেলেছে। মঙ্গলবার সকালে রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানের, যেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সদস্য সহ গণমাধ্যম কর্মীরা। সিপিডির নির্বাহী পরিচালক সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থানের একটি প্রতিবেদন উপস্থাপন করেন। একই সঙ্গে তুলে ধরেন সরকারের 6টি খাত নিয়ে সুপারিশমালা। পরে নির্বাচনের মোক্ষম সময় কবে এমন প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, সরকার গঠনের 9 মাস পেরিয়ে গেছে, কাজেই এখনই সময় তারিখ ঘোষণার। নির্বাচনের কথা বলছেন, 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে, টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিনিয়োগ বাড়বে না, সৃষ্টি হবে না কর্মসংস্থানও। দেশীয় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, ভিতরে কর্মসংস্থান, আমার যারা কর্মসংস্থানের মধ্যে রয়েছে, কারণ বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। এদিকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগ বাড়িয়ে এনে জীবনমান উন্নয়ন করার বিকল্প নেই। সাধারণ মানুষ গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির চাপে জীবনমানের অবনমন যেটা দেখেছে, সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো শোভন কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা করতে গেলে বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। অর্থনীতির প্রতিটি খাতের সংস্কার দ্রুত বাস্তবায়নে আলাদা করে টাস্ক ফোর্স গঠনের সুপারিশ করে সিপিডি। আমি যেটা বলবো সেটা হলো মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আসন্ন বাজেট ঘিরে ভালো সময়ের অপেক্ষায় পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। তাদের আশা, তারল্য সংকট দূর করে বাজারে আস্থা ফেরাতে বাজেটে থাকবে বিনিয়োগ বান্ধব নীতি সহায়তা। মুনাফার ওপর দ্বৈত কর প্রত্যাহার এবং অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ চান তারা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণে তালিকাভুক্ত কোম্পানিকে কর্পোরেট কর হারে বাড়তি সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌসের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বেশ খারাপ সময় পার করছে দেশের পুঁজিবাজার। প্রায় প্রতিদিনই কমছে সূচক, লেনদেনও তলানিতে। পুঁজি হারিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে আবারও দুয়ারে করা নাড়ছে নতুন অর্থবছরের বাজেট ঘিরে তাই আশায় বুক বাঁধছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সারা জীবন কষ্ট করে উপার্জন করে এখানে আসছি কেন 2টা পয়সার আশায়, অথচ এইভাবে লুট করে আমাদের টাকা নিবে, আমরা কোথায় যাব? ক্যাটাগরি এইগুলা সব বাদ দিয়ে আমাদেরকে মার্কেটটাকে একদম ফ্লুয়েন্টলি যাওয়া উচিত, ভাবে আপনি ছেড়ে দেন। তবে বিশ্লেষকরা বলছেন, 1 বছরের বাজেট দিয়ে টেকসই পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়। নীতি সহায়তা পেলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারবে বাজার। কিছু ফার্মকে হয়তো ইনসেন্টিভাইজ করা যায় যে তারা যদি পুঁজিবাজার মুখ হয় তাহলে সেখানে সরকার কিছু আর্থিক প্রণোদনা দিতে পারেন কিনা, কিন্তু সরকারের এই এখন যে ফিসক্যাল স্পেস, সেখান থেকে খুব বেশি কিছু আশা করাটা হয়তো সমীচীন হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার সংস্কারে গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স। তবে এখনো খুব একটা অগ্রগতি নেই সংস্কার কার্যক্রমে। পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি বেশ কিছু কড়া নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানিতে সরকার নিজে শেয়ার হোল্ডার, সেখান থেকে হলে অফলোড করি শেয়ার বাজারে লিস্টিং করার জন্য। ভালো কোম্পানি না হলে তুমি ভালো স্টক না পেলে তুমি লং টার্ম ইনভেস্টর হতে পারবে না। এই সমস্যাটা হচ্ছে যে অনেকগুলো খারাপ কোম্পানি আমাদের বাজারকে ওভারবার্ডেন করে রেখেছে। সেই সাথে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘ এত বছরও দেশের টেকসই পুঁজিবাজার গড়ে ওঠেনি, নিশ্চিত করা যায়নি বিনিয়োগের নিরাপত্তা। তাই দ্রুত সংস্কার করে পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান পুঁজিবাজার বিশ্লেষকদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা।
এদিকে পাচারের অর্থ ফেরাতে ততটা সহযোগিতা করছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। এ কারণে সময় লাগছে বেশি, তবে 3 থেকে 5 বছরের মধ্যে এসব অর্থ দেশে আনা সম্ভব। এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, গত অর্থ বছরে সন্দেহজনক লেনদেন 23% মতো বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছরে অবৈধ অর্থ দুর্নীতির মাধ্যমে লেনদেন ও পাচার হয়েছে। শ্বেতপত্রের প্রতিবেদন বলছে এর পরিমাণ 28 লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশ ব্যাংক ও আর্থিক খাত থেকে লুট করেছে এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আদালতের নির্দেশনার ক্ষেত্রে কিন্তু আমরা আদালতের যেভাবে নির্দেশ দেয় আমরা সেভাবে ফ্রিজটা করে দেই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন বলছে এ সময় সন্দেহজনক লেনদেন হয়েছে 17,000-এর বেশি, যার মধ্যে ব্যাংক খাতেই 16,000 আর 10 লাখ টাকার বেশি লেনদেন হয়েছে 23,90,000 কোটি টাকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। কোনো এভিডেন্স থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এখন ফ্রিজ করি। এছাড়া 2024-25 অর্থ বছরে 25 মে পর্যন্ত সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে 27,130টি। গোয়েন্দা সংস্থার রিপোর্টেও পাওয়া গেছে 450টির বেশি। অন্যদিকে 2023-24 অর্থ বছরে সন্দেহজনক রেমিটেন্সের তথ্য পাওয়া গেছে 1,191টি। আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3-4-5 বছর লাগবে। সমস্যা আছে, এটা অস্বীকার করবো না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। এ সময় দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে গভর্নর জানান, আমানতকারীর অর্থ সুরক্ষায় প্রথম পর্যায়ে ঘুরে দাঁড়াতে না পারা ইসলামী ব্যাংকগুলোর মালিকানা নিয়ে নেবে সরকার। এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে টাস্কফোর্স গঠনের খবরও জানায় গভর্নর। মানি লন্ডারিং আইনে টাস্কফোর্সকে স্বীকৃতি দেওয়া হবে, যাতে আগামীতে অর্থ পাচার আর লুটপাটে দ্রুত কাজ করা সম্ভব হয়। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে হলো একটি বিরতির সময়, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে। দিন দিন মোবাইল ব্যাংকিংয়ে বাড়ছে অবৈধ লেনদেন, আর তাই এই খাতের জন্য প্রয়োজন স্বতন্ত্র আইন প্রণয়ন করা, এমন পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মোবাইল আর্থিক সেবা খাত নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। মঙ্গলবার এনে সংবাদ সম্মেলন করেছে TIB। অনলাইন জুয়া, অর্থ পাচার, ঘুষ, কর ফাঁকি, ক্রিপ্টোকারেন্সি ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত হচ্ছে মোবাইল ব্যাংকিং। গ্রাহক যেন এখানে কেবলই পণ্য, গ্রাহকের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাও রক্ষা হচ্ছে না। এসব কথা উঠে এলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে। রাজধানীর ধানমন্ডিতে TIB-র কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে TIB। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এই খাতের জন্য প্রয়োজন স্বতন্ত্র নীতিমালা। পুরো খাতকে ঢেলে সাজানো, বিশেষ করে সুনির্দিষ্ট নীতিমালা, পূর্ণাঙ্গ নীতিমালা, আইনি কাঠামো তৈরি করা, তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান খাতটাকে আরো বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। TIB-র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবা মূল্য উপমহাদেশের বেশিরভাগ দেশের চেয়ে বেশি। ফলে রেমিটেন্স থেকে বাংলাদেশের যে অর্থ পাওয়ার কথা তার পুরোটা মিলছে না। বাজেটের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদের ব্যবহৃত হতে দিয়েছে। তো এই প্রক্রিয়াটাকে মূলত ফ্যাসিলিটেট করেছে নীতি কাঠামোর ঘাটতি এবং রাজনৈতিক প্রভাব। প্রতিবেদনটি বলছে, দেশে মোবাইল ব্যাংকিং খাতে প্রতি মাসে 1,64,740 কোটি টাকা লেনদেন হয়। 15 বা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে 51% বেশি মানুষের রয়েছে কোনো না কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। 18,30,000 এজেন্ট কর্মরত মোবাইল ব্যাংকিং খাতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।